সো গ্রিডি অ্যালগরিদমের যে কনসেপ্টটা সেটা আমরা আবার একটু রিক্যাপ করে নিই। গ্রিডি হচ্ছে আমাদের কারেন্ট বেস্ট যেটা, সেটাকে আমি চুজ করতে চাই। আমি আদার্স অনেক কিছু চিন্তা ভাবনা না করে আমার জন্য কারেন্ট যে জিনিস ডিসিশনটা ভালো হবে সেই ডিসিশনটা প্রেফার করে আমি সামনে আগাতে চাচ্ছি। এটাই হচ্ছে গ্রিডির কাজ। তো এখন গ্রিডির যে প্রপার্টিস, এটা অলওয়েজ যে আমাকে অপটিমাল সলিউশন দেবে এমনটা না, কিন্তু অনেক প্রবলেমে গ্রিডি চয়েস করলে অপটিমাল সলিউশন পাওয়া সম্ভব। কিন্তু অল পসিবল কেসে যে গ্রিডি অপটিমাল সলিউশন দিবে এটা আসলে বলা যাবে না। আমরা ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্ট, কয়েন চেঞ্জ প্রবলেম এই জিনিসগুলো দেখার চেষ্টা করছি এবং বলছিলাম যে এই কয়েন চেঞ্জ প্রবলেমটা কেউ যদি করতে পারেন কিনা, তো আমরা মনে হয় দুই একজনেরটা দেখছিলাম কয়েন চেঞ্জ প্রবলেমটা নিজে নিজে করতে। তো বাকিদেরকেও আমি বলবো যে আপনারা এই কয়েন চেঞ্জ প্রবলেমটা অবশ্যই জাভাতে ইমপ্লিমেন্ট করে ফেলবেন, এবং এটা খুবই খুবই ইজি একটা প্রবলেম। আর ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্ট এটাও আপনারা জাভাতে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। যেহেতু এটা আমরা, করছিলাম। হ্যাঁ, যেহেতু আমরা এটা ল্যাবে আসলে খুব একটা দেখবো না, কারণ ল্যাবে গ্রিডি নিয়ে টপিকটা আসলে ভাবে দেখা হচ্ছে না। গ্রিডির সাথে সামঞ্জস্য করে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে রক ক্লাইম্বিং। ওইটা ডাইনামিক প্রোগ্রামিং আর গ্রিডির মতোই স্যার একটা ডাইনামিক প্রোগ্রামিং তো করা হয় ইয়ে থেকে, কিসে। ন্যাপস্যাক প্রবলেমের মধ্যে স্যার ইয়া তো করায়, গিটি তো করায় না। আরে বাবা, ডাইনামিক প্রোগ্রামিং এও ন্যাপস্যাক প্রবলেম আছে, গ্রিডির মধ্যেও ন্যাপস্যাক প্রবলেম আছে। ডাইনামিক প্রোগ্রামিং যেটা ন্যাপস্যাক সেটা হচ্ছে 0-1 ন্যাপস্যাক, আর গ্রিডির যে ন্যাপস্যাক সেটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। এটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক নিয়ে কথা বলছিলাম। তো এখানে আমরা এটা কিভাবে ফিল আপ করতে পারি সেটা নিয়ে কথা বলছিলাম। আর হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাককে এটাও আপনি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। তো আমাদের আজকে বেসিক যে কোডটা, মানে টপিক, সেটা হচ্ছে হাফম্যান কোড। হাফম্যান কোড আমরা কি করতেছি বা কেন এটা দরকার, এবং আমরা কিভাবে এই কোডটা জেনারেট করি বা কেন জেনারেট করি সেই জিনিসগুলো আমরা ডিসকাশন করব। তো হাফম্যান কোড হচ্ছে ডেটা কম্প্রেশন একটা টেকনিক। ডেটা কম্প্রেশন বলতে কি বোঝেন আপনার? নামটা শুনে কি চিন্তা হয় মাথায়? স্যার ডাটার যে সাইজ থাকবে ওটাকে স্যার অপটিমাইজ এমন ভাবে করা যাতে করে মানে সাইজের ভ্যালুটা কমে আসে, ডেটা যাতে আনড্যামেজড থাকে, ডেটা যেমন ছিল অমনি থাকে। আচ্ছা, এইখানে আমাদের একটা চিন্তা আসতে পারে যে ডেটা কম্প্রেশন বলতে বোঝাচ্ছে হয়তো বা আয়তন কমায় ফেলা। এখন আয়তন কমায় ফেলা বলতে জিনিসটা কিন্তু এমন না যে আমার যে ডেটা ছিল, মানে এক আগে বড় ছিল, একটা এখন ছোট করে লিখবো, জিনিসটা কিন্তু এমন না। তো আমাদেরকে অবশ্যই একটা এটা কিভাবে কম্প্রেশন করতেছে সেটা আমরা বাই দা এন্ড অফ দ্য ক্লাস আমরা অবশ্যই বুঝতে পারবো, কিন্তু আমাদের এটার কাজ হচ্ছে ডেটা কম্প্রেশন করা। এবং আমাদের হচ্ছে কিভাবে কম্প্রেশন করব সেটা ওয়াইজ হচ্ছে বিট ওয়াইজ কম্প্রেশন করা হবে। ঠিক আছে, মানে আমাদের যে ক্যারেক্টার গুলো আছে, আমরা যেমন লিখি ডেটাগুলা, ডেটাগুলা লিখতে গেলে অবশ্যই আমাদেরকে ইংরেজি অক্ষর লিখতে হয়, অথবা ইউনিকোড, অথবা নাম্বার, সবই যেটাই করি না কেন আস্কি অথবা ইউনিকোডে আমাদের কনভার্ট করে নিতে হয়। তো এবং সেটাকে আমরা হচ্ছে কিভাবে কম্প্রেশন করতে পারি, শর্ট ফর্মে নিয়ে আসতে পারি, সেই জিনিসটাকে আমরা এই হাফম্যান কোডিং দিয়ে করতে পারি। হাফম্যান কোডিং সম্পর্কে আপনাদেরকে আগে থেকে কোনো আইডিয়া আছে? ডেটা স্ট্রাকচারে কি কোনো কিছু জি বলা স্যার। হয়েছিল? জি স্যার, পড়া হয়েছে। জি স্যার। আচ্ছা, ডেটা স্ট্রাকচারে এটা কি আপনি ইমপ্লিমেন্ট করছেন? না স্যার, ইমপ্লিমেন্টটা করা হয়নি। না, এটা কোডিং করা হয় না। আচ্ছা, লাস্টের দিকে টপিক ছিল তো একবারে। এটা কোডিংটা খুবই ইন্টারেস্টিং। এটা কোডিং যদি কেউ করে থাকেন বা কারো যদি ইন্টারেস্ট থাকে এই কোডিংটা করে দেখতে পারেন। আচ্ছা, সো আমরা এখানে আসলে যে কাজটা করা হবে, বাইনারি ক্যারেক্টার কোড আগে কনভার্ট করা হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে,
এবং সেখান থেকে আমরা একটা ইউনিক রিপ্রেজেন্টেশন তৈরি করব। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ইউনিক রিপ্রেজেন্টেশন তৈরি করব। এখানে আসলে ডেটা কম্প্রেশন বলতে আসলে যেটা বোঝাচ্ছে, আমরা বিটের সাইজকে কম্প্রেস করব। মানে কোনো একটা ক্যারেক্টারকে প্রকাশ করতে মনে করেন 8 বিট লাগে। তো আমরা এমন কোন একটা পদ্ধতি বের করতে পারি কিনা যে ক্ষেত্রে ওই ডেটাকে আমরা কম্প্রেসড করে, মানে ওই ক্যারেক্টারকে কম্প্রেস করে হচ্ছে আমরা 2 বিট, 3 বিট অথবা 5-6 বিটের মধ্যে কমায় নিয়ে আসতে পারবো। মানে 8 বিট যেটা লাগতো সেটা থেকে কমায় নিয়ে আসতে চাচ্ছি আমরা। তো এটা হচ্ছে ডেটা কম্প্রেশন। তো আমরা একটা এক্সাম্পল নেই আগে। সাপোজ আমাদের এখানে এই ডেটা ফাইলের কথা বলা হচ্ছে 10, 100, 1000, মানে 100K ক্যারেক্টার্স এখানে আছে। তো প্রত্যেকটা ওই ডেটা ফাইলের মধ্যে যে লেটার গুলো আছে, মানে ক্যারেক্টার অক্ষরগুলো যেগুলো আছে, সেটা এখানে থাউজেন্ডস এ দেখাচ্ছে। যেমন এ আছে হচ্ছে 45,000, পি আছে হচ্ছে 13,000, এইভাবে এইগুলা এতগুলা থাউজেন্ডস এ আছে। ভালো কথা। তো এখন আমাদেরকে এটা যদি আমরা 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমাদের এক ধরনের সিকোয়েন্স আসতো। ঠিক আছে, এবং 3 বিট দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে আমাদের বিট লেন্থ হইতো টোটাল 300K। ঠিক আছে, আমাদের যদি এখন আস্কি ভ্যালুতে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের কি হবে, 800K লাগতেছে। মানে 800 800,000 বিট লাগতেছে। সো এতগুলা বিটকে 800,000 বিটকে কম্প্রেস করে যদি আমরা 300,000 বিটে কনভার্ট করে নিতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের অনেক স্পেস হচ্ছে আমাদের বেঁচে যাচ্ছে। মানে ডেটার যে মেমোরি যে সাইজটা, সেটা অনেক কমে যাচ্ছে। তো সেটা আমরা কেন করবো বা কিভাবে করবো, সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। তো বেসিক আইডিয়াটা হচ্ছে আমরা ডেটা ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করব। মানে হচ্ছে আমরা এই যে ডেটাগুলো যে আছে, এ বি সি ডি ই, এদের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আমাদের আগে কাউন্ট করে নিতে হবে। এবং কতবার তারা আসছে সেটা ডেফিনেটলি সেটা ফ্রিকোয়েন্সি হিসেবে আছে। এবং আমাদেরকে এই ফ্রিকোয়েন্সি কাউন্ট করার পরে অবশ্যই কিছু ক্যালকুলেশন করে নিতে হবে যাতে করে এটা কম্প্রেসড হয়। তো দেখেন আমরা একটু একটা এখানে একটা জাস্ট একটা ফর এক্সাম্পল একটা কোড দেখানো হয়েছে। যদি আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ওয়াইজ করতাম এবং এদিকে যদি আমরা হাফম্যান কোডিং এ করে ফেলতাম, তাহলে হয়তো বা এরকম একটা জিনিস আসতো। তো হাফম্যান কোডিং করার ফলে আমরা দেখতে পাচ্ছি এ কে শুধুমাত্র একটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, বি কে 3 বিট দিয়ে, সি কে 3 বিট দিয়ে, এভাবে 3-4 বিট করে করে। তো এখন হাফম্যান কোডিং করার পরে হয়তো বা দেখা যাচ্ছে টোটাল বিট লাগতেছে 224,000 বিটস। ঠিক আছে, মানে আরো কমে গেছে, 3 বিটের চাইতেও অনেক কমে গেছে। 3 বিটে যেটা লাগতো 300,000, এখানে লাগতেছে হচ্ছে 224,000। তো আরো অনেক কমে গেছে। তো এটা এখন আমরা দেখবো যে কিভাবে হচ্ছে। তো সেটা দেখার জন্য আমাদের আগে প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিফিক্স কোড। প্রিফিক্স কোড কাকে বলে? প্রিফিক্স তো আমরা বাইনারি সার্চ ট্রিতে ট্রাভার্সাল হিসেবে ইউজ করতাম, প্রিফিক্স, পোস্টফিক্স, ইনফিক্স। না না না, প্রি অর্ডার, ইন অর্ডার ওগুলা ইউজ করতাম। প্রিফিক্স কাকে বলে? প্রিফিক্স আমাদের সহজে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল নেই। ধরেন আমার আমার একটা বিট সিকোয়েন্স আছে, ধরেন এরকম একটা বিট সিকোয়েন্স আছে। তো প্রিফিক্স মানে বোঝাচ্ছে আমার হচ্ছে সাব স্ট্রিং। ঠিক আছে, কাইন্ড অফ প্রিফিক্স মানে হচ্ছে সাব স্ট্রিং, কিন্তু এই সাব স্ট্রিংটার স্টার্টিং পয়েন্ট হবে স্টার্টিং থেকে, স্টার্ট ইন্ডেক্স থেকে, মানে শুরুর দিক থেকে স্টার্টিং হবে। আর একটা আছে সাফিক্স, প্রিফিক্স, আর একটা আছে সাফিক্স। তো সাফিক্সটা হচ্ছে যে আমাদের লাস্ট ইন্ডেক্স থেকে শুরু হয়। ঠিক আছে, মানে সাবস্ট্রিং হয় কিন্তু সেটা লাস্ট ইন্ডেক্স থেকে। তো প্রিফিক্স মানে হচ্ছে আমাদের শুরুর ইন্ডেক্স থেকে স্টার্ট করতে হবে। তো যত ধরনের আমরা সাব অ্যারে পাবো,
সরি সাব স্ট্রিং পাবো, সেটাকে আমরা বলবো প্রিফিক্স। তাহলে এইটার প্রিফিক্স কি কি হইতে পারে? 1 ওয়ান হইতে পারে, তারপর প্রিফিক্স কিন্তু অনেক হবে, বলেন। জিরো তো হইতে পারে। শুধু জিরো হবে না, প্রিফিক্স মানে কি শুরু থেকে স্টার্ট 10 আমাকে নিতে হবে। তো আমাদের শুরু থেকে নেওয়া মানে কি, আমরা যদি এক ঘর নিই তাহলে ওয়ান, 0 আমরা যদি দুই ঘর নিই তাহলে ওয়ান জিরো আসবে, তিন ঘর যদি প্রিফিক্স হিসেবে নিতে চাই তাহলে ওয়ান জিরো ওয়ান আসবে, চার ঘর যদি প্রিফিক্স হিসেবে নিতে চাই তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান, এখানে যেটা আছে আর কি, এই চার ঘর। তো পাঁচ ঘর যদি প্রিফিক্স হিসেবে নিতে চাই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, এবং ছয় ঘর যদি প্রিফিক্স হিসেবে নিতে চাই পুরো এটা যা ছিল তাই। তো এই নিজেই নিজের প্রিফিক্স হতে পারে, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্স কোড আমাদেরকে জেনারেট করতে হবে, ঠিক আছে? তার মানে কি প্রিফিক্স কোড যদি আমরা ইউনিকলি জেনারেট করতে পারি তাহলে আমাদের বিট ওয়াইজ যে অপারেশনগুলো ছিল সেটা খুব ইফিশিয়েন্ট হবে। আচ্ছা, তো আমরা এখানে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স কোড লেখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিফিক্স কোড। একটু খেয়াল করে দেখেন এখানে কোনো প্রিফিক্স কি, প্রিফিক্স কোড বলতে যেটা এখানে বোঝানো হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা ফিক্সড লেন্থ অফ আমরা কোড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো এই কোডগুলো কি কোনো কোডের প্রিফিক্সের সাথে মিলে যায়? স্যার প্রত্যেকটা ইউনিক। হ্যাঁ, যেমন আমি যদি এটাকে একটা প্রিফিক্স চিন্তা করি, এই প্রিফিক্স কি অন্য কোনো কোডের সাথে মিলতেছে? জি না। মিলতেছে না। তো তার তার মানে আমাদেরকে আসলে এমন ভাবে প্রিফিক্স গুলা বানাইতে হবে যাতে করে এই প্রিফিক্সটা অন্য কোনো ক্যারেক্টারের প্রিফিক্স হিসেবে না থাকে, ঠিক আছে? তো এটা আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। স্যার এখানে AS0 প্রিফিক্স হিসেবে নেওয়া হয়েছে B3 বিটের। স্যার 2 বিট কেন নেওয়া হয় নাই? এটা ডিপেন্ড করবে আমাদের, আমরা যে স্ট্রাকচারটা ডেভেলপ করব সেখানে কোন ধরনের প্রিফিক্স আমাদেরকে অ্যালাউ করতেছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা আসলে টোটালি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতেছে। এটা আপনি বলতে পারবেন না যে এখানে এক বিটেই প্রিফিক্স হবে বা তিন বিটে প্রিফিক্স হবে বা চার বিটে হবে, এটা বলা যাবে না। এটা দেখতে হবে যে আমাদের আসলে স্ট্রাকচারটা কিরকম, এবং স্ট্রাকচারটা আমরা ডেভেলপ করব এখন, সামনে আগাই তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এইখানে হাবিজাবি কথাবার্তা বাদ দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রিফিক্স জেনারেশনে। আগে কিভাবে জেনারেশন হয়? প্রিফিক্স জেনারেশন করতে গেলে ডেফিনেটলি আগে আমাদেরকে ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। ট্রি বলতে বোঝানো হচ্ছে আমাদের একটা বাইনারি ট্রি গঠন করতে হবে। এখানে বাইনারি ট্রিটা কিভাবে হচ্ছে সেটা আগে আমরা দেখে নেই। প্রথম কাজ হচ্ছে আমরা সিমুলেশনে চলে যাই, বাইনারি ট্রিটা আগে কনস্ট্রাক্ট করি, বাকি কথাগুলো পরে বলবো। সো এখানে আসলে যেভাবে সর্টিং করা হয়েছে, হুম হুম সো এইখানে আসলে যেভাবে সর্টিং করা হয়েছে সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছোট থেকে বড় আকারে সর্ট করা হয়েছে। মানে আমাদের যে ক্যারেক্টার্স গুলো ছিল তাদেরকে ছোট থেকে বড় আকারে সর্ট করে নেওয়া হইলো, ঠিক আছে? একটু হোল্ড করেন। সো ছোট থেকে বড় আকারে আমরা আগে সাজাই নিব। কেন ছোট থেকে বড় আকারে সাজাবো সেটাতে আমরা পরে আসতেছি। আগে আমরা ছোট থেকে বড় আকারে সাজাই নিই। মানে ফ্রিকোয়েন্সি ওয়াইজ যাদের ফ্রিকোয়েন্সি কম তাকে আগে, আর ফ্রিকোয়েন্সি ওয়াইজ যাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি তাকে সবার পরে নিব। এরপরে আমরা কি করতেছি, আমরা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করব। বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করা মানে হচ্ছে আমাদেরকে আহ, কি বলে দুইটা দুইটা করে নোড নিতে হবে, ঠিক আছে? দুইটা দুইটা নোড করে নোড নিতে হবে। তার কি বলে তাদেরকে কম্বাইন করে তাদের যে রেজাল্ট হবে সেটা তাদের প্যারেন্ট হিসেবে থাকবে, এবং তাদের দুইজনকে সাব চাইল্ড হিসেবে আমরা বসাই দিব।
দুইটা যেহেতু আমরা বাইনারি ট্রি গঠন করতেছি, তাহলে প্রথমে আমরা এই দুইটাকে নিব, প্রথম নোড এবং তার পরেরটা। আমরা যখন বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করছি লিংক লিস্ট দিয়ে, মনে আছে ডেটা স্ট্রাকচারে? জি স্যার। তো আমাদের সেই লিংক লিস্টের কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে। তো লিংক লিস্ট যদি কেউ যদি এই কোডটা ইমপ্লিমেন্ট করতে চান, ডেফিনেটলি লিংক লিস্টের যে কনসেপ্ট সেটা ইউজ করে এটা আপনারা করতে পারেন। তো ফার্স্টে আমরা প্রথম দুইটা নোডকে বা প্রথম দুইটা ক্যারেক্টারের যে নোড আছে সেটাকে আমরা চুজ করব। তো যাদেরকে চুজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই 5 আর 9 যোগ করলে হবে হচ্ছে 14। ঠিক আছে? তো এই 14 হইলে তাহলে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 14 হবে আগে তার প্যারেন্ট, এবং তার লেফট চাইল্ডে থাকবে হচ্ছে ছোটটা, রাইট চাইল্ডে থাকবে হচ্ছে বড়টা। মানে এফ থাকবে হচ্ছে লেফট চাইল্ডে এবং রাইট চাইল্ডে থাকবে হচ্ছে ই 9। এটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, লেফট চাইল্ডে কে থাকবে, রাইট চাইল্ডে কে থাকবে। আদারওয়াইজ আপনার প্রিফিক্স কোড ভুল হবে, এবং প্রিফিক্স কোড যদি একবার ভুল হয়ে যায় পুরো প্রসেসটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে? এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে। আমি অনেকেই দেখে থাকি যে এই প্রিফিক্স কোডের সামেশন ঠিক মতো করছে কিন্তু উল্টা পাল্টা করে ফেলাইছে। এই বড়টাকে দিচ্ছে হচ্ছে লেফট চাইল্ডে, ছোটটাকে দিচ্ছে হচ্ছে রাইট চাইল্ডে। আবার আরেক জায়গায় দেখা যাচ্ছে যে ছোটটাকে দিচ্ছে লেফট চাইল্ডে, বড়টাকে দিচ্ছে রাইট চাইল্ডে। সেটা করা যাবে না। আপনি যদি মনে হয় যে না আমি বড়টাকে রাইট চাইল্ড হিসেবে রাখবো না, বড়টাকে আমি লেফট চাইল্ড হিসেবে রাখবো, তাহলে সবাইকে এই একইভাবে লেফট চাইল্ড হিসেবে বানাতে হবে। সেটা একটা ওয়ে। কিন্তু আপনি যদি মিক্স করে ফেলেন, একবার বড়টাকে লেফট চাইল্ডে, আবার আর পরের বার বড়টাকে রাইট চাইল্ডে, অন্য একটা ইটারেশনে, এরকম মিক্স করে ফেলে পুরোটাই ভুল। সেটা কখনোই করা যাবে না। আমি কি বুঝতে পারছি কি বলছি? জি স্যার। আচ্ছা, আমি ধরেন আরেকটা এক্সাম্পল দিই। ধরেন এইটাকে যোগ করলে ধরেন 25 আসলো। সেম সিমুলেশনে একবার দেখেন আপনি ছোটটাকে লেফট চাইল্ড বানাইছেন, বড়টাকে রাইট চাইল্ড। পরের এটা যখন আপনি কনভার্ট করতেছেন তখন এটাকে আপনি বানাইতেছেন এভাবে যে বড়টাকে আবার লেফট চাইল্ড বানাই দিচ্ছেন। এখন B13 যেটা, সেটাকে লেফট চাইল্ড বানাই দেওয়া হয়েছে। এরপর মনে করেন যে সি কে আপনি রাইট চাইল্ড হিসেবে বানাই দিচ্ছেন। এটা ভুল। দুইটাকে একসাথে এরকম করা যাবে না। হয় আপনি একটা কনভেনশনে ফলো করবেন যে সবসময় ছোটটা লেফট চাইল্ডে, বড়টা রাইট চাইল্ডে, অথবা সবসময় বড়টা লেফট চাইল্ডে, ছোটটা রাইট চাইল্ডে। এটা করতে পারেন। তো সেটা মেনটেন করতে হবে। তো এখানে আমাদের এই দুইটা কম্বাইন হইলো, তারা কম্বাইন হয়ে একটা নির্দিষ্ট নোডে কনভার্ট হইলো। 14 হচ্ছে তার প্যারেন্ট নোড হইলো, লেফট চাইল্ড রাইট চাইল্ড ক্রিয়েট হইলো। এখন এই যে 14 হইলো, নতুন একটা নোড হইলো, এই নোডকে আমাকে এই সিকোয়েন্সের ভিতরে সর্টেড ওয়েতে ইনসার্ট করতে হবে। ঠিক আছে? সর্টেড ওয়েতে ইনসার্ট করা মানে এটা হচ্ছে এই এই 14 আছে হচ্ছে এই পজিশনে বসবে, 12 13 পরে 14 বসতেছে। তো এখানে বসে গেল। ঠিক আছে? তো এটা গেল প্রথম ইটারেশন। পরের ইটারেশনে এই প্রথম দুইটা বের করে নিয়ে আসতে হবে। প্রথম দুইটা বের হয়ে আসবে এবং তাদেরকে যোগ করে 25 হইল। সে 25টা হচ্ছে আমাদের এইখানে বসলো এবং সেটা সর্টেড হয়ে থাকবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা লেফট চাইল্ডে যাওয়ার জন্য 0 বিট ব্যবহার করতেছি, রাইট চাইল্ডে যাওয়ার জন্য 1 বিট ব্যবহার করতেছি। তো এটা সবার জন্যই একই কাজ করতে হবে। লেফট চাইল্ডে গেলে 0 বিট, রাইট চাইল্ডে গেলে 1 বিট। নেক্সট কে কে বের হবে? 12 13 14 আর সিডি। 16। D16 এগুলো কোথেকে আসলো একবার ডিফাইন? সিডি হবে না? কোন 16 কোত্থেকে আসলো? ও তার বুঝছি। এগুলো ফ্রিকোয়েন্সি, এগুলো আগে থেকেও যে ফ্রিকোয়েন্সির বিষয়। এখন হচ্ছে 14 এবং 16 এই দুইটাকে কম্বাইন করতে হবে। ঠিক আছে? 14 এবং 16 কম্বাইন করতে হবে। তো এখন 14 16 কম্বাইন করলে কত আসবে?
স্যার 30 আসবে। 30 আসলো, তো 30 আমাদের কোথায় বসাতে হবে? স্যার 25 এবং 45 এর মাঝখানে। রাইট। তো আমাদের এটা এখন 25 সরে আসলো, 30 হচ্ছে আমাদের সরে আসলো বলতে আসলে জায়গা তো পরিবর্তন হবে না, জাস্ট রেফারেন্সটা চেঞ্জ হচ্ছে। তো 30 হচ্ছে আমাদের এখানে মাঝামাঝি বসবে। এবং খেয়াল করে দেখেন 16 অ্যাড হয়েছিল, তার মানে কি এর যে লেফট চাইল্ড হয়ে গেছে 14, 30 যেটা হয়েছিল তার লেফট চাইল্ডে ছোটটা থাকবে, ডান সাইড থাকবে হচ্ছে বড়টা। তো এখানে এই জন্য এখানে 14 হচ্ছে আমাদের লেফট চাইল্ড হিসেবে আছে, রাইট চাইল্ডে 16। এবং যখনই লেফট চাইল্ড তাহলে সেটা 0, আর যখনই রাইট চাইল্ড সেটা হচ্ছে 1। নেক্সট ইটারেশনে আমাদের কম্বাইন্ড হবে হচ্ছে 25 এবং 30, এই দুইটা, মানে পুরো সবসময় প্রথম দুইটা কম্বাইন্ড হবে। তো এটা কম্বাইন হয়ে দেখেন যে 55 হইলো, ঠিক আছে। 55 হইলে তো আমার লেফট চাইল্ড ছিল 25, তো 25-এর জন্য এখানে 1 চলে গেল, 0 চলে গেল। রাইট চাইল্ডের জন্য এখানে 1 চলে আসছে। রাইট চাইল্ডের এই পুরোটাই হচ্ছে রাইট চাইল্ড, ঠিক আছে। তো এটা পুরোটাই রাইট চাইল্ড। তো এখন 45 এবং 55 এই দুইটাকে কম্বাইন করতে হবে। তো এই দুইটাকে কম্বাইন করলে আমাদের হবে হচ্ছে 100 হবে। 100 হইলো তো লেফট চাইল্ডে 45, রাইট চাইল্ডে এই পুরোটা, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে আমাদের যে হাফম্যান ট্রি সেটা কনস্ট্রাক্টেড হয়ে গেছে, আমাদের আর কোনো নোড অবশিষ্ট নাই, আমরা সিঙ্গেল নোডে চলে আসছি। সিঙ্গেল নোডে চলে আসলেই আমাদের হাফম্যান ট্রির কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে। এখন আমাদেরকে ট্রি ট্রাভার্স করে তাদের প্রিফিক্স কোড জেনারেট করতে হবে, ঠিক আছে। ট্রি ট্রাভার্স করতে হবে, কিভাবে আমরা ট্রি ট্রাভার্স করব? এখানে কোড দেওয়া আছে অলরেডি, আমরা সুডো কোডটা আগে দেখি তারপর প্রিফিক্স ট্রাভার্সে যাই। তো এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি একটা কিউ ব্যবহার করি, আমরা হচ্ছে আগে কাউন্ট করতেছি, প্রত্যেকটা নাম্বার কাউন্ট করে এন এর ভিতরে রাখতেছি, এবং আমরা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি কাউন্ট করে একটা কিউ এর ভিতরে ইনসার্ট করে দিলাম, যদি আমরা কিউ মেনটেন করি, প্রায়োরিটি কিউ। তো আমরা যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা এলিমেন্ট চেক করা হচ্ছে ততক্ষণ একটা লুপ চালাচ্ছি। আমরা একটা নতুন নোড ক্রিয়েট করতেছি, যেই রুটের লেফট চাইল্ড হবে কিউ থেকে মিনিমাম যে নোডটা আছে তাকে বের করা, প্রথম মিনিমাম। তারপর আবার আর একটা মিনিমাম বের করতেছি, তার মানে প্রথম দুইটা মিনিমামকে বের করে রুটের লেফট চাইল্ড রাইট চাইল্ড বানিয়ে দিচ্ছি। এবং ওই নোডটাকে আমরা হচ্ছে আমাদের যে ট্রি ছিল, এফ যদি আমাদের ফাইনাল ট্রি হয়, সেই ফাইনাল ট্রিতে আমরা সেটাকে ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আমাদের যে কিউ যেটা ছিল কিউ এর ভিতরে ওই রুট নোড যেটা জেড, টেম্পোরারি রুট নোড, সেটাকে আমরা আবার ইনসার্ট করে দিচ্ছি সর্টিং এর জন্য। মূল কাজটা হচ্ছে এইটা, যে আমাদেরকে এভাবে সর্টিং করে নিতে হবে। এরপরে ফাইনালি যদি আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু আসলে কিউ এর ভিতরে পাবো, কিউ এর প্রথম ইন্ডেক্সে আমাদের রুট ভ্যালুটা থাকবে শুধুমাত্র। তো এই জন্য আমাদের এখানে রিটার্ন করতেছি কিউ এর প্রথম ইন্ডেক্সটা, এক্সট্রাক্ট মিন কিউ, প্রথম এলিমেন্টটাকে রিটার্ন করে দিচ্ছে। তো আমরা যদি কমপ্লেক্সিটি চিন্তা করি, কিউতে আমাদের প্রত্যেকটা নোডকে ইনসার্ট করার জন্য ইনিশিয়ালি পিক অফ এন লাগতেছে। এইটার ট্রি কনস্ট্রাকশন করতে গেলে আমাদেরকে এখানে লাগতেছে পিক অফ এন লগ এন, কারণ হচ্ছে প্রথমত কিউকে এখানে আমরা যখন প্রায়োরিটি কিউ ইউজ করতেছি, তো প্রায়োরিটি কিউতে ইনসার্ট বা সর্টিং করতে লগ এন লাগতেছে। এবং আমরা এই ফর লুপটা চালাচ্ছি হচ্ছে এন সংখ্যক বার। তো এন মাল্টিপ্লাইড বাই হচ্ছে এই অপারেশন বা ইনসার্শন লগ এন, তো এন লগ এন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল কমপ্লেক্সিটি। হাফম্যান কোডিং যদি আমরা বের করতে চাই, হাফম্যান ট্রি, তার কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। আমরা এখন দেখি যে এখানে আরো কিছু কথা বলা বাকি আছে। তো এখানে আমরা কিভাবে প্রিফিক্স কোড জেনারেট করলাম? আমরা অলরেডি বলছি যে লেফটে গেলে 0, রাইটে গেলে 1। তার মানে আমি যদি এ এ এর জন্য প্রিফিক্স কোড জেনারেট করতে চাই, আমাকে দেখতে হবে আমি কোন কোন ব্রাঞ্চ ভিজিট করতেছি, ঠিক আছে। সেই ব্রাঞ্চ ভিজিট করলে, যে যে ব্রাঞ্চ আমি ভিজিট করবো সেই ব্রাঞ্চের কোডটাই হচ্ছে তার প্রিফিক্স কোড। যেমন এতে যদি আমি যাই, এতে আমি যাচ্ছি হচ্ছে কি লেফটে গেছি শুধুমাত্র, সো এ এর জন্য প্রিফিক্স কোড হচ্ছে 0।
আমরা যদি সি এর কথা চিন্তা করি, সি এর জন্য প্রিফিক্স কোড কত হবে? 100। সরি, এটা হচ্ছে সি। সি এর জন্য, সিতে যাওয়ার জন্য আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? আমরা ফার্স্টে রাইটে যাচ্ছি, তাহলে 1 আসলো। এরপরে আমরা যাচ্ছি লেফটে, লেফটে 0, এবং আবারও লেফটে 0। বি এর জন্য আমরা কিভাবে পে করব? 101। হ্যাঁ, বি এর জন্য ফার্স্ট আমরা আবার রাইটে যাচ্ছি, সো 1, এরপরে লেফটে যাচ্ছি 0, আবার এখান থেকে রাইটে গেছি 1। তো এটা হচ্ছে বি এর প্রিফিক্স কোড জেনারেট হচ্ছে। দেখেন এখানে কোনো প্রিফিক্স কোড কারোর সাথে মিলতেছে না। এরপর হচ্ছে আমরা যদি এখন এফ এরটা বের করি, 1100। এফ এর জন্য আমরা পাচ্ছি, হ্যাঁ ফার্স্ট আমরা রাইটে যাচ্ছি 1, আবার রাইটে যাচ্ছি 1, এরপর দুইবার লেফটে লেফটে 0, লেফটে 0। 0। তো এইভাবে আমরা সবগুলো নোডের প্রিফিক্স কোড বের করে নিতে পারবো। তো ই এর জন্য দেখা যাবে যে 1 1 1101। 1। এরপরে হচ্ছে আমাদের ডি এর জন্য 1 111। 1 1, রাইটে রাইটে রাইট। তো স্যার এটা ই এর হচ্ছে জন্য 101 হলেই হয়ে যায় না? কিসের জন্য? ই স্যার ই। স্যার 1101 হলো কেন? তো এতক্ষণ আমি কি এক্সপ্লেন করতেছিলাম? স্যার না স্যার ই নোটটা স্যার, এই যে 1101 যে বললো, হ্যাঁ, স্যার আমি তো সেটাই এটা বললাম, এতক্ষণ আমি 101 কি নাম্বার। এক্সপ্লেন করতেছি। ফার্স্টে ই তে যাওয়ার জন্য প্রথমে আমরা রাইটে গেলাম, তো প্রথমে 1 আসলো, তারপর আবার রাইটে গেছি, আবারও 1 আসছে, এরপর কোথায় গেছি? লেফটে গেলাম, তাহলে কি আসছে? 0 আসছে। এরপর কি আবার রাইটে গেছি, 1 আসছে। বুঝতে পারছি? তো আমাদের আসলে ব্রাঞ্চিং, আমরা কোন কোন ব্রাঞ্চ ভিজিট করে করে যাচ্ছি, সেই ব্রাঞ্চের কোডগুলাকে আমাদেরকে একত্রিত করতে হবে। এটা হচ্ছে কাজ। তো আমাদের সেই ব্রাঞ্চিং গুলো একত্রিত করার কারণে যে কোড আসবে সেটাই হচ্ছে আমার প্রিফিক্স কোড। এখানে 2 বিটও আসতে পারে, 3 বিটও আসতে পারে, অথবা 4 বিটও আসতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি বলে, ডিপেন্ড করতেছে ট্রি এর উপরে। তো একজন যে প্রশ্ন করলেন যে আমরা কেন 2 বিট নিলাম না, এটা আসলে টোটালি ডিপেন্ড করবে ট্রি কনস্ট্রাকশনের উপরে, ট্রিটা আমাদের কিভাবে হবে, এবং ট্রিটার আমাদের ফ্রিকোয়েন্সির কারণে ট্রিটা যেভাবে কনস্ট্রাক্ট হয় সেটাই আসলে আমাদেরকে রিটার্ন করবে। এটা 2 বিট হতে পারে, অথবা 3 বিটও হতে পারে। আবার এমন দেখা যেতে পারে যে কোনো বিটই কি বলে 1 বিট কোনো সিকোয়েন্স নাই, এরকমও হতে পারে। ঠিক আছে? সো এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা একটু খেয়াল করেন। হাফম্যান কোডিং এ আমি বারবার বলতেছিলাম যে আমরা স্মল থেকে, যে মানে যেটা সবার ছোট তাকে আমরা আগে রাখবো, যেটা সবার বড় তাকে সবার পরে রাখবো। তো একটু খেয়াল করে দেখ, যেটা সবার বড় বলতে আমি আসলে বুঝেছি ফ্রিকোয়েন্সি যার বড়, মানে এ আছে হচ্ছে 45,000 বার। তাহলে আমাকে একটু বলেন যে, একটু মিলানোর চেষ্টা করেন, এ কে যে আমি সবার লাস্টে রাখলাম এবং এর বিট সিকোয়েন্স আসলো শুধুমাত্র 0, এই দুইটার মধ্যে কি কোনো কানেকশন আছে? বা এই দুইটার উপকারিতা কি হইলো আসলে? এ কে সবার লাস্টে, মানে সবচেয়ে বড়টাকে সবার লাস্টে রাখার কারণে আমাদের এর যে প্রিফিক্স কোড সেটা সবার সবচেয়ে কম ভ্যালু আসছে। তো তার সুবিধাটা কোথায়? ডিক্রিজিং অর্ডারে সাজাচ্ছে এরকম কিছু। না, অন্য কেউ কিছু কোনো কিছু চিন্তা করতে পারতেছেন?
স্যার কি বলছেন স্যার, আরেকবার একটু বলতেন স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম তো। আমি বলছি যে আমরা যদি এ মানে যার ফ্রিকোয়েন্সি ভ্যালু সবচেয়ে বেশি তাকে যদি আমরা সবার পরে সাজাই, মানে আমরা যখন হাফ ম্যান ট্রি কনস্ট্রাক্ট করতেছি, তো যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তাকে যদি আমরা সবার পরে সাজায় যদি ট্রিটা কনস্ট্রাক্ট করি, তাহলে ওই যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তার প্রিফিক্স কোডের সাইজটা কমে যাচ্ছে, সবচেয়ে কম আসতেছে। জি স্যার। এটার কি কোনো সুবিধা আছে নাকি অসুবিধা আছে, বা সুবিধা থাকলে কি সুবিধা আছে? জায়গা কম লাগে। স্যার যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে এক্সিকিউট তাড়াতাড়ি হবে। মেমোরিতে জায়গা কম। স্যার যেটার মেমোরিতে। স্যার আমি যেটা বুঝতেছি যে মেমোরিতে যেটা ফ্রিকোয়েন্সি বেশি ওটা যদি বিট কমায় দেয় তাহলে স্যার কম বিট ইউজ হইলো, তো স্পেসটা কম হয়ে গেল না, কম বিট প্রসেস করে অনেক ডেটা করতে পারবে। ফ্রিকোয়েন্সি বেশি মানে তো বেশি ইউজ হয়েছে, তো বেশি ইউজ হলে তো ওটা বিট যত কমানো যায় আর কি। রাইট। তো আসলে হ্যাঁ, ওইটাই আর কি। মূল কারণটা হচ্ছে এখানে যে আমরা কোন যে ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে তার সাইজ যদি অনেক বেশি হয় তাহলে তো আমার তো কম্প্রেশন করে কোনো লাভ হতো না। মানে একটু খেয়াল করে দেখেন, ধরেন এ কে আমরা 3 বিটে রিপ্রেজেন্ট করলাম, ধরেন কথার কথা, কিন্তু যেটা সবচেয়ে কম সাইজ হয়েছে এফ, মনে করেন আমাদের এই যে এফ, এই এফ মনে করেন আছে মাত্র 5,000। ঠিক আছে, এফ হচ্ছে 5,000 আছে। তো আমি যদি এফ কে 1 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম তাহলে আমাদের মাত্র 5,000 বিট লাগতেছে, সেটা আমি বুঝলাম। কিন্তু এ কে যদি আমরা 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে লাগতেছে হলো কত, 45 মাল্টিপ্লাইড হচ্ছে 3, জি স্যার। অর্থাৎ আমাদের অনেক বেশি বিট লাগতেছে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এখানে যদি আমরা এ কে 0 মানে শুধুমাত্র একটা সিঙ্গেল বিট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে মাত্র শুধু 45,000 লাগতেছে। ঠিক আছে, তো তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়াচ্ছে, যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি তাকে যদি আমরা অনেক কম বিটে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমাদের কম্প্রেশনটার যে আসল যে গোলটা সেটা আসলে মিট করে। আমাদের যার ফ্রিকোয়েন্সি অনেক কম তাকে তো আমাদের কম বিট দিয়ে রিপ্রেজেন্ট করে লাভ নাই, তার বিট আমরা বেশি রাখবো। যার ফ্রিকোয়েন্সি যত বেশি তাকে আমরা সবচেয়ে কম বিটে রিপ্রেজেন্ট করব, তাহলে আমাদের কম্প্রেশনের অ্যাকচুয়াল যে গোল সেটা মিট করবে। তো এই কারণে আসলে এখানে আমাদের এই সর্টিংটাকে এইভাবে করা হয়েছে। করার পরে আবার আরেকটা যেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখেন, এই সর্টিং করে আমরা যে ট্রি গঠন করলাম মিনিমাম দুইটাকে বের করে করে, যার কারণে যার বিটের নাম্বার, সরি, যার ফ্রিকোয়েন্সির নাম্বার যত বেশি সে রুটের তত কাছে, যে রুটের যত বেশি কাছে তার ফ্রিকোয়েন্সি ডেফিনেটলি বেশি হচ্ছে এবং তার বিট সাইজও কম হবে। ঠিক আছে, তো আমাদেরকে এইটাও কিন্তু আমাদের বোঝার বিষয় আছে। তো যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে সে রুটের খুব কাছে থাকবে, যার ফ্রিকোয়েন্সি অনেক কম থাকবে সে রুট থেকে অনেক দূরে থাকবে। যেমন এই যেখানে দেখেন এফ এবং ই, এদের ফ্রিকোয়েন্সি অনেক কম, তো এটা তুলনামূলকভাবে পরের ব্রাঞ্চে চলে গেছে, পরের লেয়ারে চলে গেছে। দেখেন আহ, আমরা যদি বিএফএস করে আসছি, আমরা যদি লেভেলটাও চিন্তা করি, দেখেন এটা হচ্ছে প্রথম লেভেলের হিসাবে এটা একদম কাছে আছে এ। সেকেন্ড লেভেলে দেখেন বা থার্ড লেভেল দেখেন এইগুলো আছে যারা একটু বড়, তারও নিচে আরো কম ফ্রিকোয়েন্সির ইয়াগুলো আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এইটা রিপ্রেজেন্ট করলে এটা হচ্ছে অপটিমাল ওয়েতে রিপ্রেজেন্টেশন, যাতে করে সবচেয়ে বেশি যাদের ইউজ তারা অনেক কম বিটে রিপ্রেজেন্টেড হয়। তো একটু খেয়াল করে দেখেন সেকেন্ড লেয়ারে যারা ছিল, এই সেকেন্ড লেয়ারে যারা ছিল তাদের প্রত্যেকেরই বিট সাইজ দেখেন সেম, সি তে 3টা, বি তে 3টা, ই এরপর ডি তে হচ্ছে 3টা। তার মানে কি সেম লেভেলে থাকলে সবার বিট সিকোয়েন্স মানে কয়টা বিট লাগবে সেটা সেম। ঠিক আছে, আবার খেয়াল করে দেখেন এটা যখন আমরা থার্ড লেভেলে গেছি, যখন থার্ড লেভেল হচ্ছে এফ এবং ই আছে, তাদের বিট সিকোয়েন্স আবার 4টা। ঠিক আছে, তো এরকম হইতেই পারে।
তো মূল কথাটা হচ্ছে যে আমাদের এইটা এভাবে মেনটেন হচ্ছে, যার কারণে এটা অনেক বেশি অপটিমাল। তো এখন আমরা চলে আসি, আমরা ধরেন যে আমরা প্রিফিক্স কোড জেনারেট করে ফেলছি। এখন আমরা কিভাবে এটাকে কম্প্রেসড করব কোনো ডেটাকে। আমার যদি কোনো এনকোডিং করতে হয়, ধরেন এখন যদি আমরা একটা ওয়ার্ড বানাই, কি বলে এটাকে, আপনার নিজের একটা ওয়ার্ড বলেন যেটা কিনা এই কয়টা লেটার দিয়ে বানানো সম্ভব। স্যার ক্যাব লিখে দেন। আচ্ছা, তো আমরা যদি এখন এই ওয়ার্ডটাকে যদি আমাদের এই হাফম্যান কোডিং এর যে প্রিফিক্স কোড আছে সেটা দিয়ে যদি বানাতে চাই, তাহলে আমরা কিভাবে বানাবো? তো ডেফিনেটলি আমাদের এখানে যে ওয়ার্ড ক্যারেক্টারগুলো আছে তাদের যে প্রিফিক্স কোড, সেই ক্যারেক্টারকেই জাস্ট রিপ্রেজেন্ট করে দিতে হবে। যেমন আমাদের প্রথমে আছে সি, তো সি এর জন্য 1001, সরি 100। এরপর হচ্ছে এর আছে এ, তো এ এর জন্য আমাদের 0 নিতে হবে, এবং বি এর জন্য হচ্ছে আমাদের 101। সো একটু খেয়াল করে দেখেন, আমরা তিন ক্যারেক্টারের একটা ডেটা নিছি, যার এখন বিট সিকোয়েন্স লাগতেছে মাত্র কয়টা লাগতেছে, 3 3 6 আর একটা 7। 7 বিটে আমরা তিন ক্যারেক্টারের একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। অথচ যদি আমরা আস্কি ইউজ করতাম তাহলে আমাদের এইটা ইউজ করতে কয় বিট লাগতো? তো 24টা 8 ইয়া করে। 24টা বিট লাগতো। তাহলে দেখেন কম্প্রেসড করার ফলে এটা কি পরিমাণে বিট সেভ করতেছে। মানে 8 বিট যদি একটা ক্যারেক্টার হয় রিপ্রেজেন্ট আস্কিতে, 8 বিটের একটা ক্যারেক্টারের চাইতেও কম বিট লাগতেছে তিনটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে। 7 বিটে আমরা রিপ্রেজেন্ট করে ফেলতে পারতেছি। স্যার কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে যে 100 পর্যন্ত যাবে না 1 নিয়ে 3টা 0 নিবে, এটা কম্পিউটার কিভাবে বুঝবে? ওই যে হাইয়েস্ট প্রিফিক্স চিন্তা করতে হবে, আমি এইখান থেকে কি কি প্রিফিক্স জেনারেট করতে পারি, এবং সেখান থেকে আমি হাইয়েস্ট কোন প্রিফিক্স আমরা ক্যালকুলেট করতে পারি সেটা আগে আমাদের বের করে নিতে হবে। কারণ এখানে কোনো প্রিফিক্স আসলে সেম না। তো এটা স্টার্টিং থেকে শুরু করবে করে আমাদের এই প্রিফিক্স গুলোর সাথে কোনটা হাইয়েস্ট ম্যাচ হয় প্রথমে সেটা চেক করবে। যেমন এখানে দেখবে যে প্রথমে এইখানে শুরু হয়েছে 100 দিয়ে। 100 কোথায় আছে? 10 আছে এখানে। এটা তো আর পুরাটা প্রিফিক্স ম্যাচ করতে হবে, পুরাটা ম্যাচ করে মানে স্ট্রিং চেকিং করতে হবে আর কি, সাব স্ট্রিং চেকিং সোজা কথা। তো 100 কোথায় আছে, ফার্স্টে ধরেন যে প্রিফিক্সের সিকোয়েন্স অনুযায়ী সে সার্চ করবে এটা আছে কিনা, এটা হয় 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 কিনা। তো এইটা এভাবে চেক করতে থাকবে। তো ফার্স্টে আমরা যখন দেখতে পাবো যে ফার্স্টে 100 মিলে যাচ্ছে, তো এটাকে আবার সি কনভার্ট করে দিল। তারপর দেখতে পাবো যে নেক্সট প্রিফিক্সে প্রথমে আছে 0, তো 0 দিয়ে যেগুলো যেগুলো শুরু হয়েছে সেগুলো শুধুমাত্র সার্চ করবে। 0 দিয়ে শুরু মাত্র মাত্র একটাই আছে এখানে, তো এটাকে এ বানাবে দিবে। এবার বাকি যেটা আছে সেটাকে সার্চ করবে যে 10 কোনো প্রিফিক্স আছে কিনা, বা 1 দিয়ে কোনো প্রিফিক্স আছে কিনা। এভাবে সার্চ করতে করতে লেন্থ অনুযায়ী সার্চ করে যেটা মিলানো দরকার সেটা মিলাবে। স্যার কোন একটা প্রিফিক্স 11 পাইলো প্রথমে 4টা ডিজিট যেরকম, তো তখন এফ ই ডি এই তিনটার ভিতরে কোনটা নিবে? মানে এটা হাইয়েস্ট বলতে মানে কোনটা আগে নিবে, ডি আগে না এফ আগে? আচ্ছা, তো ওইটা এটা ডি এবং এফ এর মধ্যে তো অবশ্যই যদি আমরা যদি সর্টিং করে বা সার্চ করতে চাই, মানে যার কি বলে এটাকে সর্ট করলে আপনি বলে যে এটা এই তিনটার মধ্যে সর্ট করলে কোনটা আগে আসবে, এফ আগে আসবে। ডেফিনেটলি এফ আগে আসতেছে। তো এটা সর্টেড ওয়েতেই থাকবে আসলে। মানে আপনার এটা যখন ডিকম্প্রেস করতে যাবে তখন ডেফিনেটলি এই ডেটাগুলা ওই ফাইলের হেডার ফাইল হিসেবে যাবে। মানে
একটা জিনিস হয়তো বা আপনারা অনেকে মিস করে যাচ্ছেন, বা আমি হয়তো বলি বলি নাই বা বলতে ভুলে গেছি। আমরা যখন একটা কম্প্রেসড ফাইল তৈরি করি, তার প্রথমে কিছু ফাইলের ডেটা থাকে যেটা কিনা আমাদের পড়ার মতো ডেটা থাকে। ঠিক আছে, মানে ওইখানে নর্মাল আস্কি কোড বা হাবিজাবি এগুলো দিয়ে ক্যারেক্টার গুলো লেখা থাকে, যে আমাকে এ রিপ্রেজেন্ট করতেছে অমুক অমুক বিট দিয়ে 1001 দিয়ে, বা বি রিপ্রেজেন্ট করতেছে এইটা এটা দিয়ে, এরকম কিছু ম্যাপিং করা থাকে। এরপরে কম্প্রেস ডেটা একদম র ডেটা থাকে, যে এরকম একদম শুধু বাইনারি ডেটা থাকে এখানে। ঠিক আছে, বাইনারি ডেটা থাকে, যাতে করে ডিকম্প্রেস করতে গেলে এই যে উপরে যে ডেটাগুলো ছিল সেটাকে ব্যবহার করে আমার এই শুধু বাইনারি ডেটাকে কনভার্ট করা যায়। কাইন্ড অফ যে আমরা উইন জার যেটা ব্যবহার করি, সেটা কাইন্ড অফ এরকম ভাবেই কাজ করে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন একটা সিনেমা ফাইল মানে মুভি ফাইলকে কম্প্রেস করতে যাবেন, ডেটা ফাইলকে কম্প্রেস করলে, মানে ডেটা ফাইল বলতে আমি বলতে চাচ্ছি ক্যারেক্টার ডেটা যেগুলো আছে, ওয়ার্ড ডেটা বা কি বলে নোটপ্যাড টেক্সট প্যাডে যেগুলো লেখেন, সেগুলোকে কম্প্রেস করলে সাইজ কমে, কিন্তু কখনোই আপনি পিকচার বা হচ্ছে কি বলে মুভি, এগুলোকে কম্প্রেস করলে কখনোই আপনি পাবেন দেখবেন না যে সাইজ কমতেছে। বিশেষ না হলে আপনার নিজেরাই আজকে করে দেখতে পারেন জি যে স্যার, ভিডিও ফাইল কম্প্রেস মানে করা যায় না, কোয়ালিটি কমালে সাইজ কমে। হ্যাঁ, কোয়ালিটি কমাইলে তো আপনার পুরো জিনিস মানে কন্টেন্টকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন, তো জি তখন তো স্যার, সাইজ এমনি কমবে। কিন্তু আপনি কম্প্রেস করলে হয় না। কম্প্রেস করলে হ্যাঁ জীবনে হবে না, কারণ ভিডিও ফাইল অলরেডি কম্প্রেসড হিসেবে আছে, ভিডিও ফাইলগুলো টোটালি কম্প্রেসড হিসেবেই থাকে। তো এটা আপনার চাইলে টেস্ট করে দেখতে পারেন, যে আপনি ধরেন আম, আপনার যে ইয়াগুলো আছে কি বলে শুধু টেক্সট ডকুমেন্ট যেটা আছে, ধরেন এখানে দেখা যাবে 2 মেগাবাইট কোনো ওয়ার্ড ফাইল যদি থাকে, ধরেন ওটাকে আপনি কপি করে 5-10টা বানাইলেন, তো সেটাকে আপনি কম্প্রেস করে একটা জিপ ফাইল বানাইলেন, তখন দেখবেন যে ওটার সাইজ কত হয় আর 5-10টা ফাইলের টোটাল সাইজ কত হয়। এটা করে দেখতে পারেন বাসায় প্র্যাকটিস করে। তো এটা আসলে ভালো কাজ করে এরকম ডেটা ফাইল হিসেবে, যে এখানে যদি কিছু থাকে সেখানে। তো কি বলে এটাকে, এনকোডিং এভাবে করা হয়। এনকোডিং খুবই সহজ, জাস্ট ক্যারেক্টার ওয়াইজ ধরে ধরে বসায় দেওয়া। ডিকোডিংটা আমাদেরকে রিভার্স প্রসেস, যেহেতু এটার জন্য অনেকবার স্ট্রিং সার্চিং করা লাগে। ঠিক আছে, এবং স্ট্রিং সার্চিং এর অনেক অপটিমাল ওয়েতে সার্চ করতে হয়। আদারওয়াইজ বুঝতেই পারতেছেন যে এখানে যদি আমাদের অনেক বেশি পরিমাণে ইয়া থাকে কি বলে ক্যারেক্টার থাকে, তো তখন অনেক অনেক সার্চিং করতে গেলে অনেক বেশি পরিমাণে কমপ্লেক্সিটি তৈরি হবে। তো অবশ্যই কিছু না কিছু অপটিমাল ওয়েতে আমাদেরকে সার্চ করতে হবে। তো এখানে অনেকগুলো লেটার আমরা কভার করতে পারি, যেমন ব্যাড, বেড, তারপর হচ্ছে ক্যাপ তো অলরেডি গেল। ঠিক আছে, তো আদার্স অনেক কিছুই আছে। তো এইটা জাস্ট কয়েকটা ক্যারেক্টার নিয়ে করা হয়েছে, এটা আরো অনেক ক্যারেক্টার নিয়ে করা সম্ভব। মানে যতগুলো ক্যারেক্টার পসিবল, ইউনিকোড বা আস্কি কোড যেটাই বললে সবগুলো নিয়েই এটা করা সম্ভব। তো এটাই হচ্ছে আমাদের ওই যে প্রিফিক্স কোড, এগুলো আমরা যেটা জেনারেট করছি সেটা এখানে দেখানো হচ্ছে। এবং ধরেন আমরা যদি এটাকে আমরা এইভাবে বিট ওয়াইজ যদি আমরা ভাগ করে নিতাম, তাহলে আমাদের হয়তোবা ডেটার যে জেনারেশনটা সেটা হয়তোবা অনেক কি বলে এটাকে কম লাগতেছে বিট রিপ্রেজেন্টেশন করতে গেলে। আচ্ছা, এখানে ডি এর ভ্যালুটা এরকম আসছে কেন, 111 কেন আসছে, 1 2 3, ও আচ্ছা ডি তো আসলে 111। সো এটাই হচ্ছে গিয়ে কথা, যে আমরা যদি এরকম আমাদের একটা যে এক্সাম্পল ফাইল নিছি, সেটার বিট ওয়াইজ যদি আমরা ভাগ করে ফেলি, এই যে এখানে খেয়াল করে দেখেন এখানে ডিকোডিং করা দেখাইছে, যে আমাদের মনে করেন এরকম একটা বিট সিকোয়েন্স আছে, এটা হচ্ছে আমাদের এরকম বিট সিকোয়েন্স। তো এটা বিট সিকোয়েন্স থাকলে আমাদেরকে জিরো দিয়ে যে সকল প্রিফিক্স কোড স্টার্ট হয়েছে সেটা আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা সার্চিং এভাবে করবো, ফার্স্টে আমাদের যে আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো দিয়ে স্টার্ট হচ্ছে, তো জিরোর সাথে যারা যারা যে যতগুলো প্রিফিক্স আছে
জিরো দিয়ে স্টার্ট হচ্ছে সেটাই আমাদেরকে আগে চেক করে দেখতে হবে। জিরো দিয়ে তো মনে হয় একটাই স্টার্ট হবে হফম্যান ফ্লিপে, এরকম। হ্যাঁ, একটাই স্টার্ট হতে পারে, আবার জিরো নাও থাকতে পারে। আমরা তো বলতে পারবো না যে আমাদের শুধু জিরো দিয়ে স্টার্ট হইতে পারে এমন কিছু জিনিস। যেমন স্যার যদি এরকম বাম পাশে যদি মনে করি একদম বাম পাশে দুইটা পর্যন্ত যায় তাহলে তো জিরো জিরো পর্যন্ত যাবে। ডেফিনেটলি। তো সেটা যেটাই হোক না কেন, তখন ম্যাচ করবে কিভাবে আসলে? ওইটাই এ ম্যাচ করবে ধরেন না বি ম্যাচ ধরেন করবে? আমাদের এখানে জিরো জিরো আছে, এ হচ্ছে জিরো জিরো। ধরো স্যার জেড আছে লোকে ডবল জিরো। না, ডবল জিরো কখনো থাকবে না। আমি আপনাকে কি বললাম? আমি বলছি যে ডাবল জিরো ধরেন কোনো ধরনের প্রিফিক্স থাকবেই না, এটা হচ্ছে ইউনিক হবে। এটা ডাবল জিরো যদি প্রিফিক্স থাকে, এইটা কখনোই সম্ভব না। এটার সাথে এই প্রিফিক্স হচ্ছে কি মিলে যাচ্ছে, এমন কোনো প্রিফিক্স আপনি পাবেন না যেটা কিনা হচ্ছে এরকম মিলে যাবে। আমি কথাটা কি বুঝাতে পারছি? এর যে প্রিফিক্সটা, এইটা অন্য কোনো কোডের সাব প্রিফিক্স হিসেবে কখনোই থাকবে না। জি স্যার। এটা হচ্ছে হাফম্যান কোড এনশিওর করবে। ঠিক আছে? আচ্ছা, এই অ্যালগরিদমটা এইভাবেই সাজানো। হ্যাঁ, কারণ হচ্ছে এই মানে সাজানো বলতে অ্যালগোরিদম সাজানো না, কারণটা হচ্ছে ট্রি এর প্রপার্টি, ট্রি এর বৈশিষ্ট্যটার কারণে। একটু নর্মালি চিন্তা করেন, একটা ট্রি এর দুইটা পাতা কখনো কি টাচ করে? বা একটা ট্রি এর দুইটা পাতার মধ্যে কখনো জোড়া পাতা তৈরি হয়? এক্সেপশন বাদে নর্মালি কখনো কি আপনি দেখছেন যে দুইটা পাতা এরকম জোড়া হয়ে আছে? না। দেখেন নাই। তো তার মানে কি ট্রি এর যে একদম যে বৈশিষ্ট্যটা সেটাই হচ্ছে এরকম। এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা লিফ, মানে এ হচ্ছে একটা লিফ পাতা, আর জেড হচ্ছে একটা লিফ। তো তার মানে আসলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, এরা কখনোই আপনার সেম কি বলে প্রিফিক্স শেয়ার করবে না। ঠিক আছে? কখনো এরকম পাবেন না যেটা হচ্ছে আপনার জিরো আছে, এটা শুরু হচ্ছে জিরো জিরো দিয়ে, এরকম কখনো হবে না। এখানে যে আমরা যে এক্সাম্পল গুলো দেখতেছি এখানে কোনোটাই কিন্তু এরকম নাই। ঠিক আছে? তো আমাদের এই ট্রি এর বৈশিষ্ট্যটাই আসলে এটা হ্যান্ডেল করে দিবে, বাইনারি ট্রি এর যে বৈশিষ্ট্যটা। তো এখানে ডিকোডটা আসলে সেভাবে হচ্ছে। তো ফার্স্টে আমাদের জিরো দিয়ে যেগুলো স্টার্ট আছে সেগুলোকে আমরা আগে সার্চ করে নিব, জিরোর সাথে ম্যাচ করতেছে এটা এটা, তাহলে আমাদের এটা একটা বিট রিপ্রেজেন্ট হবে, এটা আর একটা হবে। এরপরে বাকি ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে, ওয়ান দিয়ে ম্যাক্সিমাম প্রিফিক্স মিলাইতে হবে। ঠিক আছে? ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে তো অনেকগুলাই, কিন্তু কয়টা বিট কার সাথে ম্যাচ করতেছে সেটা আমাদেরকে মিলাইতে হবে। যেমন ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে, এটাও স্টার্ট হচ্ছে, এটাও স্টার্ট হচ্ছে, এটাও, এটাও সবাই। তা ওয়ানের পরে আমাকে পরেরটা মিলাইতে হবে, পরেরটা মিলাতে গেলে দেখতে হবে যে জিরো আছে এখানে, এখানে জিরো আছে। ঠিক আছে? পরেরটা যে জিরো আছে, জিরো আছে এখানে আর এইখানে। তো এখন বাকি সব এখনো কি বাদ হয়ে গেল। ঠিক আছে? ধাপে ধাপে সার্চিং করতে হবে। এরপরে এরপরে আরেকটা ওয়ান আছে, এখন এরপরে আরেকটা ওয়ান কোথায় আছে, এটার মধ্যে ইতে তো নাই, তো এটা বাদ, তখন এটাতে আছে। তখন আমাকে এই তিনটা ক্যারেক্টার হচ্ছে এইটার সাথে রিপ্রেজেন্ট করতে হবে, পি এর সাথে। এরপরে বাকি আছে এই কয়টা। তো আবার ওয়ান আসছে, ওয়ান আসছে মানে আবার সব এই চারটাই হচ্ছে আমাদের প্রেফারেবল। এরপরে কি আবার ওয়ান আসছে, আবার ওয়ান আসলে এই এই দুটা বাদ। ঠিক আছে? এই দুইটা বাদ, বাকি তিনটা প্রেফারেবল। ভালো কথা। এখন আসছে জিরো, আবার যদি জিরো আসে তাহলে আবার এখন এটা বাদ হয়ে গেল, এ বাকি দুইটা প্রিফারেবল। এরপরে আছে আবার ওয়ান, আবার যেহেতু লাস্টে ওয়ান আছে তখন আবার এটা বাদ, তখন হচ্ছে এটা প্রিফারেবল, তখন ইতে কনভার্ট হবে। সেকেন্ড সিআর এফ তো থেকেই গেল, হুম। মানে সিআর এফ তো ওইখান থেকে মানে স্যার মানে ওই দুইটা তো স্যার কাজ করা হয়নি তাই বলতেছে ওইখানে। কোশ্চেনটা বুঝি না।
সি এবং স্যার ও এফ আসলে সিআরএফ এর এক্সাম্পল চাইতেছে আর কি, সিআরএফ তো আমরা ইউজ করি না এই ওয়ার্ডের ক্ষেত্রে আর কি। ইউজ করি নাই সেটা সমস্যা না, ইউজ করলে বা এখন কোন একটা বিট সিকোয়েন্স দিলে আমাদের সেভাবে কাজ করতো আর কি, একই প্রসেসে কাজ করতো। করি নাই সেটা কোনো কথা না, আপনি চাইলে একটা এক্সাম্পল তৈরি করে নিতে পারেন, নিয়ে আপনি নিজে নিজে মিলাই দেখেন যে আসলে হয় কিনা। ঠিক আছে, জি স্যার। ওকে। তো এটা হচ্ছে আমাদের হাফ ম্যান কোডিং। তো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করা লাগে, বিট কিভাবে বের করতে হয়, আর হচ্ছে কিভাবে আমরা এনকোড বা ডিকোড করি, কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা পরের যে টপিকটা আমরা আজকে শুরু করব, জাস্ট কিছু ইন্ট্রোডাক্টরি ডেফিনেশন দেখবো কিছু, তারপর নেক্সট ক্লাস থেকে আমরা এটার ইন ডেপথে চলে যাব ডাইনামিক প্রোগ্রামিং এর। তো আমরা এটা একটু দেখি। তো ডাইনামিক প্রোগ্রামিং, তো এটা কেন ডাইনামিক প্রোগ্রামিং বলা হয়, নামটা একটু ইন্টারেস্টিং, ডাইনামিক প্রোগ্রামিং। তো ডাইনামিক প্রোগ্রামিংটা কি, কেন আমরা এটাকে ইউজ করব, কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, তারপর হচ্ছে আম, কি বলে এটাকে, এটা ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি কিরকম হইতে পারে, বা এটা কি একটু কমপ্লেক্স কিনা, এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে ডিসকাশন করব ডাইনামিক প্রোগ্রামিং এ। তো আমি একটু আগে থেকে বলি যে ডাইনামিক প্রোগ্রামিংটা আসলে বুঝতে পারলে খুবই সহজ। ঠিক আছে, বুঝতে পারলে খুবই সহজ, কিন্তু এটা অন্যান্য অ্যালগোরিদমের চাইতে এটার একটু কমপ্লেক্সিটি, মানে বোঝার কমপ্লেক্সিটিটা একটু বেশি। যখন আপনি একবার বুঝে যাবেন এটা খুবই সহজ, কিন্তু যখন আপনার শুরুতে একটু স্ট্রাগল করতে হইতে পারে। তো এটা খুবই মনের সহকারে আমাদের কাজ করতে হবে এই টপিকের উপরে। তো ডাইনামিক প্রোগ্রামিংটা আমাদের আসলে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মতোই প্রবলেম। ডিভাইড অ্যান্ড কনকোয়ার কাকে বলে? যেমন আমরা মার্জ সর্ট করছিলাম, যে প্রথমে দুই ভাগ করে আবার কয়েকটা অনেকগুলো ভাগ করে তারপর পুরোটা মার্জ করার পর আবার সবগুলোকে একসাথে করে দিচ্ছি। হ্যাঁ, মানে আমরা সাব প্রবলেমে ভাগ করতেছি। জি। ডিভাইড অ্যান্ড কনকোয়ার মানে হচ্ছে আমরা সাব প্রবলেমে ভাগ করব, এই সাব প্রবলেমগুলোকে সলভ করলে আমরা আমাদের আস্তে আস্তে প্যারেন্ট যে প্রবলেম আছে তার সলিউশন পাবো। এটা ছিল ডিভাইড অ্যান্ড কনকোয়ারের কাজ। ডাইনামিক প্রোগ্রামিংও সেম টেকনিক ব্যবহার করা হয়, আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়ার ইউজ করব, কিন্তু ডিভাইড অ্যান্ড কনকোয়ার ইউজ করলে তো তাহলে আমরা এটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার প্রবলেমই বলতে পারতাম। ডাইনামিক প্রোগ্রামিং বলার দরকার কি, সেটা কিন্তু বড় একটা কোশ্চেন চলে আসবে। সো এটাই হচ্ছে যে সেটা আমরা দেখবো যে কেন এটা ডাইনামিক প্রোগ্রাম বলা হচ্ছে। তো ডিভাইড অ্যান্ড কনকোয়ারে যে কথাগুলো বললাম যে আমরা ভাগ করে ফেলি, পার্টিশন কিছু প্রবলেম করে ফেলি, এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেমস তৈরি করি। ডিভাইড অ্যান্ড কনকোয়ারে একটু খেয়াল করে দেখেন, আমি একটু জোর দিচ্ছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেমস। মানে কি, মার্জ সর্ট বা কুইক সর্ট আমরা যখন করি তখন সেই সাব প্রবলেম গুলো কি একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট? মার্জটা তো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়। না, একটা এটা ইয়াতে কারোর যদি সাথে কারো আমি ভাগ ডিপেন্ডেন্ট। করে দিই দুইটা, পরে ওগুলা সলভ করলে তো ওইটা একটার উপর ডিপেন্ডেন্ট হয়। ডিপেন্ডেন্সি মানে ওইটা না। ধরেন আমি এখানে একটা এক্সাম্পল নেই, ধরেন আমার এখানে 30 আছে, 12 আছে, আর এখানে আছে হচ্ছে 40, 15। জাস্ট আমি এইটা মনে করেন 4টা এলিমেন্টের একটা অ্যারে ছিল, আমরা এটাকে দুই ভাগ করলাম, এইটা হয়ে গেল একটা সাব প্রবলেম, এইটা হয়ে গেল একটা সাব প্রবলেম। আমার ডিপেন্ডেন্সি কথাটা হচ্ছে কোন জায়গাতে, এই প্রবলেম সর্ট করতে আর এই প্রবলেম সর্ট করতে দুইটার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে? না। হ্যাঁ,
আমি যদি এই দুইটাকে সর্ট করি, এইটার সর্টিং এর সাথে তো এটার কোনো ডিপেন্ডেন্সি নাই। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। তো এই কারণে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেম। কারণ এই ছোট প্রবলেমটাকে যদি আমি সর্ট করি, এইটা সর্ট হলে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। ডিপেন্ডেন্সি মানে কি, এটা যদি আমি কিছু একটা চেঞ্জ করি এটার উপরে ইম্প্যাক্ট পড়বে, সেটা কিন্তু হচ্ছে না। আমি যদি এই প্রবলেমটাকে সলভ করি, মানে এই প্রবলেমটা সর্ট করি, মানে এইটাকে সলভ করে যদি আমি 12-30 বানাই, সরি 12-30 যদি বানাই, এই 12-30 বানানোর ফলে এটার এই 40-15 কোনো সমস্যা হচ্ছে না, বা এটা কোনো ডিপেন্ডেন্সি নাই। তো এটা ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেম। মার্জ করা সেটা ডিফারেন্ট কথা। মার্জ করা কিন্তু ডিপেন্ডেন্সি না, মার্জ করা হচ্ছে জাস্ট এই যে আমরা একটা সাব প্রবলেমস, আমরা এখানে বলতেছি ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেমস কিনা, আগে সেটা চেক করতে হবে। আমরা পরে সাব প্রবলেম গুলোকে সলভ করব রিকার্সিভলি, এবং তারপর হচ্ছে কম্বাইন করব। এটা হচ্ছে কম্বাইন এখানে। তো ওখানে ডিপেন্ডেন্সি কথা আসবে না। ডিপেন্ডেন্সি শুধুমাত্র একটা সাব প্রবলেমের ভিতরে যদি চেঞ্জ করা হয় তাহলে অন্য সাব প্রবলেম ডিপেন্ড করতেছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। তো এটা গেল হচ্ছে আমাদের ডিভাইড অ্যান্ড কনকারের কথা। তো ডায়নামিক প্রোগ্রামিং তাহলে আমরা কাকে বলবো? ডায়নামিক প্রোগ্রামিং বলা হবে তাকে যেখানে আমাদের দুইটা প্রপার্টি থাকবে। প্রপার্টি দুইটা হচ্ছে, এক নম্বরে অপটিমাল সাবস্ট্রাকচার থাকতে হবে। ঠিক আছে, অপটিমাল সাবস্ট্রাকচার এবং ওভারল্যাপিং সাব প্রবলেমস। এক নম্বর হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার, ওভারল্যাপিং সাব প্রবলেমস। অপটিমাল সাবস্ট্রাকচার মানে হচ্ছে আমরা ভাগ করতে 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 ছোট একটা বেসিক প্রবলেমে ভাগ করতে পারবো, এমন একটা পজিশনে যেতে পারবো যেটা কিনা একটা ছোট্ট একটা বেসিক প্রবলেমে চলে আসবে। মানে ডিভাইড অ্যান্ড কনকোয়ার যে বিষয়টা ছিল, মার্জ সর্ট যদি এখন আমরা করতাম, তখন বেস কেস কি ছিল বলেন দেখি মার্জ সর্টের? লগে ওই মিয়া কমপ্লেক্সিটি কথা কি বলছি? আমি বলছি বেস কেস। কি কেস? বেস কেস। অলরেডি সব সর্টেড না, বেস্ট কেস না, বেস কেস। সবকিছু ভাঙতে হবে, একদম পুরো সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত যাবে। রাইট, সিঙ্গেল এলিমেন্ট হচ্ছে আমাদের বেস কেস। মানে রিকার্শন যখন আমরা চিন্তা করবো, রিকার্শন যখন রিটার্ন করে সেই কেসটাকে বলা হয় হচ্ছে বেস কেস। ঠিক আছে, তো বেস কেসে না পৌঁছাইলে আপনি কখনোই রিটার্ন করতে পারবেন না। আমি জানি না আপনারা এটা আগে কখনো শুনছেন কিনা। রিকার্সিভ ফাংশন নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলা যায়, কিন্তু রিকার্সিভ ফাংশনের যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ডিজাইন করতে গেলে আমাদের রিকারেন্স রিলেশন তৈরি করতে হবে, মানে একইভাবে কাজ করতেছে সেই ধরনের রিলেশন তৈরি করতে হবে, এবং আমাদেরকে রিটার্নিং কন্ডিশন দিতে হবে। যেই কন্ডিশনগুলো হচ্ছে রিটার্নিং কন্ডিশন সেটাকে আমরা বলি বেস কেস। ঠিক আছে, এখন আমাদের যে বেস কেসে যে কথা বলতেছি, তো সেটা হচ্ছে আমরা ওই অপটিমাল সাবস্ট্রাকচারটা মানে হচ্ছে আমরা এরকম ছোট ছোট ভাগ করতে করতে একদম একটা সার্টেন প্রবলেমে পৌঁছায় যাব, মানে একটা বেস কেসে পৌঁছায় যাব যেখান থেকে আমাদের রিটার্ন করতে হবে। So, ওই ধরনের একটা বেস কেস থাকতে হবে। অপটিমাল সাবস্ট্রাকচার বলতে এটা বোঝায়, মানে একদম ছোট্ট একদম বেস প্রবলেম, যেটা বেস সাব প্রবলেম, সেখানে আমাদের পৌঁছাতে হবে। মার্চ ডিভাইড অ্যান্ড কনকোয়ার কিন্তু আমরা এটাই করে আসছি। একদম সিঙ্গেল এলিমেন্টে পৌঁছায় গেলে আমরা সেখান থেকে রিটার্ন করি। ঠিক আছে, তো ওইটা থাকতে হবে একটা কথা। এবং ওভারল্যাপিং সাব প্রবলেমস, আমরা যে সাব প্রবলেমসে ভাগ করব তাদের মধ্যে এখন ওভারল্যাপ থাকবে। ঠিক আছে, আমরা এখন যে ধরেন যে আমরা যে একটু আগে বললাম যে দুইটা সর্টিং এরকম দুইটা আলাদা আলাদা পার্টিশন করলাম, এটা তো কোনো সাব ভাগ ছিল না, মানে ডিপেন্ডেন্সি ছিল না। কিন্তু এখন ডিপেন্ডেন্সি আসবে, যখন ডাইনামিক প্রোগ্রামিং করব তখন ডিপেন্ডেন্সি আসবে। ডিপেন্ডেন্সিটা হচ্ছে একটা রেজাল্টের সাথে বা একটা আউটকামের কিছু অংশ নিয়ে আরেকটা আউটকাম ডিপেন্ড করবে। ডিপেন্ডেন্সি মানে হচ্ছে এইটাই। ধরেন আমি 1 নাম্বার সাব প্রবলেমের কাজ করছি, এই 1 নাম্বার সাব প্রবলেমের কিছু রেজাল্ট আমার 2 নাম্বার সাব প্রবলেমসে লাগবে, তখন হচ্ছে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট।
কিন্তু মার্জ সর্ট বা কুইক সর্টে এরকম কোনো সমস্যা হয় না, কোনো সাব প্রবলেমের রেজাল্ট আর এক জায়গাতে লাগে না, আর একটা সাব প্রবলেম সলভ করতে অন্য সাব প্রবলেমের রেজাল্ট লাগে না। তো এইখানে কিন্তু লাগবে সেটা। তো এইটা হচ্ছে আমাদের দুইটা আমাদের ইনগ্রেডিয়েন্ট মনে রাখতে হবে সবসময়। ডাইনামিক প্রোগ্রামিং হইতে গেলে অবশ্যই আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার থাকতে হবে, ওভারল্যাপিং সাব প্রবলেমস থাকতে হবে। সো ডাইনামিক প্রোগ্রামিং যখন আমরা সলভ করব তখন আমাদের আরো কিছু জিনিস চিন্তা করতে হবে। তিনটা সলভ করতে গেলে তিনটা কম্পোনেন্টস আমাদের চিন্তা করতে হবে। প্রথম কম্পোনেন্টস হচ্ছে রিকারেন্স রিলেশন। রিকারেন্স রিলেশন মানে হচ্ছে যেই কাজটা বারবার করতে হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, কোন কাজটা আমাদেরকে বারবার করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিকারেন্স রিলেশন। আরেকটা হচ্ছে টেবুলার কম্পিউটেশন। ওই যে আমরা বললাম যে আমাদের একটা প্রবলেমের সাব প্রবলেমের রেজাল্ট আরেকজনের জন্য লাগবে, তো সেটা কখন লাগবে বা কিভাবে লাগবে সেটা এনশিওর করার জন্য ওই রেজাল্টগুলোকে আমাদেরকে স্টোর করে রাখতে হবে একটা টেবিলের ভিতরে। ঠিক আছে, মানে 10টা সাব প্রবলেমস আছে, তো আমি অলরেডি 5টা সাব প্রবলেম সলভ করছি। তো বাকি সাব প্রবলেমগুলো সলভ করতে গেলে আমার আগের সাব প্রবলেমের রেজাল্টগুলো লাগবে। তো যেহেতু আমার আগের সাব প্রবলেমের রেজাল্টগুলো লাগবে, তো ওই সাব প্রবলেমের রেজাল্টগুলোকে আমাকে টেবিলে সেভ করে রাখতে হবে। তো ডাইনামিক প্রোগ্রামিং মানেই হচ্ছে টেবুলার কম্পিউটেশন ইজ এ মাস্ট। আমাকে এই সেভ করে রাখতেই হবে রেজাল্টগুলো সাব প্রবলেমসের। এবং লাস্ট জিনিস হচ্ছে ট্রেস ব্যাক। ট্রেস ব্যাক মানে হচ্ছে আমরা অপটিমাল সলিউশন পাওয়ার পরে, মানে আমাদের ভালো যে রেজাল্ট হওয়ার কথা সেটা পাওয়ার পরে আমাদেরকে এখন ট্রেস ব্যাক করতে হবে যে আমরা আসলে এই রেজাল্টটা পাইতে গিয়ে কোন কোন রেজাল্ট ফলো করে আসছি, মানে কোন কোন সাব প্রবলেমসের রেজাল্ট ফলো করে আসছি, সেটা আমাদেরকে ট্রেস ব্যাক করতে হবে, খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ডাইনামিক প্রোগ্রামিং এর তিনটা কম্পোনেন্টস। তো আমরা বাকি টপিক নেক্সট দিন ডিসকাশন করব। তো ডাইনামিক প্রোগ্রামিং আর ডিভাইড এন্ড কনকারের মধ্যে পার্থক্য বোঝা গেছে? আমার মনে হয় বোঝা যাওয়ার কথা। জি স্যার, বুঝে গেছি। হ্যাঁ, আমরা যখন নেক্সট দিন আরো ডিটেলস পড়বো তখন আরো ক্লিয়ার হবে যে ডিফারেন্সটা আসলে কোথায়। ঠিক আছে, যেহেতু আমরা এখন ওই যে তিনটা যে কম্পোনেন্টস এর কথা বললাম, এই তিনটার কোনো কাজ আমরা কিন্তু এখনো করি না, যার কারণে হয়তো আমাদের বুঝতে এখনো কিছুটা গ্যাপ থাকতে পারে। সেটা সমস্যা না, নেক্সট ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। ওকে।